বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন এর অনুশীলনী একে দেওয়া সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি আলোচনা শুরু করি। প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। 3টা পয়েন্টে 3টা তথ্য দেওয়া আছে। কোন তথ্যগুলো সঠিক সেটা আমাদের যাচাই করে বের করতে হবে। তো 1 নম্বর পয়েন্ট রয়েছে ম্যাজিক সংখ্যা হবে 15। তো ম্যাজিক সংখ্যা কত হবে সেটা বের করার জন্য একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 2। এখন এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3। কেন? কারণ এখানে বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে। তো এখানে n এর মান কত হলো? 3 হলো। এখন n এর মান এই সূত্রে বসিয়ে দেব। দেখো এখানে কত রয়েছে? n মানে কত? 3 ইন্টু এই 3 এর স্কোয়ার মানে n এর স্কোয়ার। n এর স্কোয়ার করতে হবে, তার মানে 3 এর স্কোয়ার করতে হবে, যোগ 1 রয়েছে এবং এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। তারপর এখানে কত হয় দেখো, 3 কে 3 তো হলো, আর এই 3 কে স্কোয়ার করলে কত হবে? 3 3 9 হবে, তার সাথে 1 যোগ। ঠিক আছে, তাহলে এখানে 9 আর 1 যোগ, তার মানে কত হয়? 10 হয়ে যায়। 3 ইন্টু 10 আর নিচে রয়েছে 2, ভাগ করলে কত হয় দেখো? 10 এর ভিতরে এই 10 এর ভিতরে 2 কতবার যায়? 5 বার যায়। এখানে তো 3 আছে, তাহলে 3 5 কত হবে? 15 হবে। তার মানে এটা ঠিক রয়েছে যে ম্যাজিক সংখ্যা হবে 15। ম্যাজিক সংখ্যা কত হবে? 15 হবে। এরপরে 2 নম্বর যে তথ্যটা দেওয়া আছে, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। ওকে, তো আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাই না? 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা কত হবে? এখানে দেখলাম আমরা 15 হবে। তো এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি? মানে হচ্ছে এখানে আমাদের একটা টেবিল আঁকতে হবে প্রথমে। সেই টেবিলের সংখ্যা হবে হচ্ছে কত? দেখো টেবিলের ভিতরে বর্গের সংখ্যা কতগুলো হবে? এখানে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু, তাহলে আমাদের সারি সংখ্যা হবে 3টা এবং কলাম সংখ্যা যেটা, এই কলাম সংখ্যাও 3টা হবে। আমাদের এই 3টা সারি সংখ্যা এবং 3টা কলাম সংখ্যা দিয়ে একটা আমাদের কি করতে হবে বলতো? টেবিল আঁকতে হবে। সেই টেবিলে কি করতে হবে? 1 থেকে 9 পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে এমন ভাবে বসাতে হবে যে প্রত্যেকটা, দেখো এখানে এই যে সারি বরাবর, এই সারিটা প্রত্যেকটা সংখ্যা যোগ করলে এই 15 হবে। তারপরে এই সারি দ্বিতীয় সারির প্রত্যেকটা সংখ্যা যোগ করলে 15 হবে। তৃতীয় সারির প্রত্যেকটা সংখ্যা যোগ করলেও 15 হবে। আবার এখানে কলাম বরাবর যদি আমরা যোগ করি, এই প্রথম কলামের সবগুলো সংখ্যা যোগ করলে 15 হতে হবে। এই দ্বিতীয় কলামের সবগুলো সংখ্যা যোগ করলেও 15 হতে হবে। তৃতীয় কলামের সবগুলো সংখ্যা যোগ করলেও কত হবে? 15 হবে। এইভাবে আমাদেরকে কি করতে হবে? সংখ্যাগুলো এখন বসাইতে হবে এবং এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 15 হতে হবে অলওয়েজ। তো আমরা যেভাবে এই সংখ্যাগুলো গঠন করতে পারি, দেখো এখানে কোন সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যাগুলো রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 3 4 5 6 7 8 এবং 9। এই সংখ্যাগুলোকে বসাইতে হবে। ঠিক আছে, তো দেখো এই সংখ্যাগুলোকে আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত বসালাম। এর কেন্দ্রে কত রয়েছে? দেখো একদম মাঝখানেরটা কত? এই যে 5। এই মাঝখানেরটাকে আমরা একদম এইখানে বসিয়ে দেবো, এই কেন্দ্রে। ঠিক আছে, এই 5টাকে যদি আমরা মাঝখানে বসাই, বাকি সংখ্যাগুলো আমরা বসাইতে খুবই সুবিধা হবে এবং খুব সহজে আমরা বসাইতে পারবো। তার মানে এখানে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। তার মানে এখানে দেখো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে কিন্তু 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা বসিয়ে কিন্তু আমরা এই বর্গটা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এই শর্ত অনুসারে। এখন বাকিগুলো আমরা কিভাবে করব? বাকিগুলো হচ্ছে এই যে একটা কাজ করব, সেটা হচ্ছে কর্ণ বরাবর, মানে এইখানে এবং এখানে আর এইখানে আর এখানে জোড় সংখ্যাগুলো বসাবো। তো জোড় সংখ্যাগুলো এমন ভাবে বসাবো যেমন কর্ণ বরাবর যোগ করলে 15 সংখ্যা হয়। ঠিক আছে, এরকম। তো এখানে আমরা কত কত বসাইতে পারি, যেমন দেখো এখানে যে জোড় সংখ্যাটা আছে, তাই না? এখানে কত আছে? 2 আছে। এই 2টাকে আমরা প্রথমে বসাবো। ঠিক আছে, এবং লাস্টের যে জোড় সংখ্যাটা আছে এইটাকে আমরা এখানে বসালাম। তাহলে দেখো এখানে এই 2 আর এই 8 যোগ করলে কত হচ্ছে? 2 যোগ 5 যোগ 8 যোগ করলে কত হয়? দেখো 15 হলো। তার মানে আমাদের কিন্তু এটা ঠিক আছে বসানো। তারপরে জোড় সংখ্যা কত আছে? এখানে জোড় সংখ্যা রয়েছে আর 4 এবং 6। এই যে 4,
এই 4টাকে আমরা এখানে বসালাম, এই যে এখানে বসালাম। আর এই যে 8 রয়েছে এই সংখ্যাটাকে আমরা এখানে, আচ্ছা এইখানে না বসায় এই 4টাকে আমরা এইখানে বসাবো। এই যে 4টাকে এখানে বসালাম এবং এখানে কত বসালাম? 6 বসালাম। দেখো এখানে এই যে 6 যোগ 5 যোগ কত, 5, 4 যোগ 5 এরকম এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের কত হচ্ছে? 15 হচ্ছে। তার মানে এখানেও ঠিক আছে। এখন আমাদের জোড় সংখ্যাগুলো বসানো হয়ে গেল, তার মানে জোড় সংখ্যাগুলো বাদ গেল, এই যে এগুলো বাদ, সব জোড় সংখ্যাকে বাদ দিয়ে দিলাম। আর এই 5 তো আমরা কেন্দ্রে নিয়ে নিয়েছি, তাহলে সংখ্যা আছে আর এইগুলা 1 আছে, 3 আছে, 7 আছে এবং 9 আছে এরকম। এই সংখ্যাগুলো আমাদের কেমন ভাবে বসাতে হবে? এই যে এখানে 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 বাকি যে জায়গাগুলো আছে, ঠিক আছে, এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা এমন ভাবে বসাতে হবে যাতে যাতে করে যোগ করলে কত হয়? কলাম বরাবর বা সারি বরাবর যোগ করলে 15 হয়ে যায়। যেমন দেখো এখানে আমরা 9 বসালাম আর এখানে 1 বসালাম, তাহলে দেখো কলাম বরাবর যদি আমরা যোগ করি 9 যোগ 5 যোগ 1 কত হবে? এখানে 15 হয়ে যাচ্ছে। আবার সারি বরাবরও যোগ করে দেখো কত হবে? 15ই হবে। এখানে 2 9 যোগ 4 15 হবে প্রত্যেকটা। বাকি যেটা আছে দেখো এখানে আমাদেরকে 1 এবং 9 বসানো হয়ে গেল, থাকলো কত? 3 আর 7, 3 এবং 7 রয়েছে। তাহলে 3 যদি আমরা এখানে বসিয়ে দিই এবং 7 যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো কলাম বরাবর এই 3টা যোগ করলে আমরা এই যে এখানে দেখো এই 15 পাচ্ছি, আবার এটা যোগ করলে আমরা 15 পাচ্ছি, আবার এখানে সারি বরাবর যোগ করলে এখানেও 15 এখানেও 15, আবার কলাম বরাবর এই যে কর্ণ বরাবর যেগুলো আছে যে সংখ্যাগুলো সবগুলো যোগ করলে আমরা 15 পাচ্ছি প্রতি ক্ষেত্রে। তার মানে এখানে আমাদের দেখো কেন্দ্রে তো ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি 5 হলো, আবার ম্যাজিক সংখ্যা হবে কত? 15টি। ঠিক আছে, তো 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো দেখো এখানে যে ক্ষুদ্র বর্গগুলো তৈরি হয়েছে এখানে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত রয়েছে, এখানে কিন্তু 9 এর বেশি নাই, তাহলে এটা কিন্তু ঠিক না। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 1 আর 2। 1 আর 2 মানে ক নম্বরটা, বুঝছো? এই যে এখানে দেখো আমরা এখানে যে কথাগুলো বললাম এতক্ষণ সেই কথাগুলো ব্যাখ্যা আমরা এখানে উল্লেখ করেছি, এখান থেকে এই পর্যন্ত তুমি চাইলে এটা পড়ে নিতে পারো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে? নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো দেখো 9 দ্বারা বিভাজ্য সংখ্যার ক্ষেত্রে আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, তো দেখো এখানে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার অঙ্কদ্বয়, যেমন এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে হচ্ছে এটা এবং লাস্টেরটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা যদি পরিবর্তন করে, এরা স্থান যদি বিনিময় করে, তাহলে কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন দেখো এখানে রয়েছে কত? 75 রয়েছে, এটা যদি স্থান বিনিময় করি তাহলে কত হয়? 57 হয়ে যায়, মানে 7 জায়গায় 5 লিখবো, 5 জায়গায় 7 লিখবো, তাহলে এত হলো। এখানে বড় সংখ্যাটা কত? এই 75 হলো। এখান থেকে আমরা ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, ঠিক আছে, এই যে 57কে বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো? হবে হচ্ছে 18। এই যে 18 হলো, 18 সংখ্যাটা তো 9 দ্বারা ভাগ করা যায়, কত ভাগ করলে দেখো 2 হয়, তাহলে 2 দ্বারা ভাগ করে গেল, এখানে কোনো ভাগ শেষ থাকলো না, তাই না? তাহলে এটা হবে নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে বলা হচ্ছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে? সেটা হবে লাস্টেরটা। এই যে 75 থেকে 57 বিয়োগ করে তাকে কি করব? 2 দ্বারা ভাগ করলাম, তাহলে দেখলাম 9 দ্বারা ভাগ করলাম, দেখলাম 2 আসলো, মানে কোনো ভগ্নাংশ থাকলো না বা হচ্ছে কোনো ভাগ শেষ থাকলো না, এই জন্য। এরপরে 3 নম্বর প্রশ্ন, এই যে 4টা দেখো 9 রয়েছে, তো এই যে এইটা কোন বীজগাণিতীয় রাশির শততম পদ? শততম পদ কত হবে? তো দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি, এখানে কত আছে? 9999, এটাকে আমরা 10,000 থেকে 1 বিয়োগ করে দিতে পারি। তো 10,000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে তো 9999 হয়। তো এই 10,000টাকে আমরা লিখতে পারি 100 এর স্কোয়ার। 100 এর স্কোয়ার করলে কত হয়? 100 এর স্কোয়ার করলে 10,000 হয়। তো এখান থেকে যদি 1 বিয়োগ করি তাহলে ওই 9999 থাকে। তো এই 100টাকে আমরা কে ধরি, ক ধরি বা খ ধরি, এখানে যেহেতু ক আছে এই জন্য ক ধরলাম, ক কে স্কোয়ার করলাম, স্কোয়ার করে এখান থেকে 1 বিয়োগ করলাম, তো ক এর মান কত ধরেছি? 100 ধরেছি, এই যে 100 ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে সংখ্যাটা, এটাকে আমরা যদি সংখ্যা আকারে বীজগাণিতীয় রাশির মতো যদি লিখি তাহলে
ক এর স্কোয়ার মাইনাস 1। এটা হবে বীজগণিত রাশির শততম পদ, তার মানে এটা হবে ঘ নাম্বার, এই যে ক স্কোয়ার মাইনাস 1, এটা হবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তো দেখো এখানে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের যে সূত্র সেটা হচ্ছে গ নাম্বার ক এর স্কোয়ার। তো বিষয়টা একটু তোমাদেরকে বোঝাই দিই। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। আচ্ছা, তো দেখো আমরা যদি তিন সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যা লিখতে চাই, 3 সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যা মনে করো প্রথম থেকে যদি আমরা লিখতে চাই, তাহলে কত হবে? 1, তারপরে 1 রয়েছে, 1 এর পরে 2, তারপরে 5 এবং এই 5, তিনটা, তার মানে তিনটা না, বলছে তিনটা সংখ্যক, এই তিনটাকে যদি আমরা যোগ করি কত হয় দেখো তো। এই 1 যোগ 3 যোগ 4 যোগ করলে কত হবে? এখানে 9 আসলো। দেখো 3 সংখ্যক ক্রমিক, 3 সংখ্যক মানে কি? 3টা ক্রমিক বিজোড় সংখ্যা। তো দেখো এখানে প্রথম ক্রমিক সংখ্যা কত? প্রথম সংখ্যাটা কত? 1। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? তাহলে 2 তো আর হবে না, জোড় সংখ্যা, তাহলে 3 হবে। তারপরেটা কত? 4 হবে না, তাহলে 5 হবে। তো প্রথম 3টা বিজোড় সংখ্যা আমরা যোগ করলাম, তাহলে এটা যোগফল কত হলো? 5 হলো। এখন যদি আমরা 4 সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা লিখি, তাহলে কত হবে? 1 যোগ 3 যোগ 5 যোগ কত? 7। এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, দেখো এখানে 16 হয় এরকম। এই যে প্রথমে যে 9 সংখ্যাটা হলো, এটাকে আমরা এই যে দেখো 3 সংখ্যক স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, 3টা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কি যোগফল। এখানে 3 রয়েছে না, তো এখানে 9 হলো, তাহলে 3, এটাকে 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি। আবার এখানে 4 সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হলো? 16টাকে আমরা কি লিখতে পারি? 4 এর স্কয়ার। তো যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে স্কয়ার করলে এই যে এখানে 16 পাইলাম। আবার এখানে যদি 5 সংখ্যক ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, তার মানে দেখো 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, এখানে কত হবে? দেখো 25 হবে। 25কে আমরা কিভাবে লিখতে পারি? 5 এর স্কয়ার আকারে। তো তাহলে এখানে আমরা এখান থেকে এটা বলতে পারি, যদি এরকম এভাবে যদি 6 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 হবে। তার মানে 36 হয়ে যাচ্ছে। 36কে 6 এর স্কয়ার, তার মানে যে সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাকে যোগ করব আমরা, ওই সংখ্যাটা হবে ওই সংখ্যার বর্গ। তার মানে ক সংখ্যক যদি হয়, তাহলে ক এর স্কয়ার করলে ওই যোগফলটা পাওয়া যাবে। এটার অ্যান্সার হবে ক এর স্কয়ার। এরপরে 5 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো দেখো এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ। তার মানে কি? মনে করো একটা সংখ্যা আমরা নিলাম 65, এই 65কে কোন 2টি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? তো দেখো এই যে 65 যে সংখ্যাটা, এটাকে আমরা 64 যোগ 1 লিখতে পারি। তো 64কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 8 এর স্কয়ার যোগ 1 আকারে। 8 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়? 64 হয়। আবার 1 কে যদি স্কয়ার করি তাহলেও কত হবে? 1 অক্ষের 1 হলো। এখন এই 64 আর 1 যোগ করলে কত হয়? 65। এই যে 8 কে স্কয়ার করলাম এবং 1 কে স্কয়ার করলাম, দেখো 8 স্কয়ার একটা সংখ্যা এবং 1 স্কয়ার একটা সংখ্যা, এই দুইটাকে মানে বর্গকে, এই দুইটা বর্গকে যোগ করলাম, যোগফল হলো কত? 65। ঠিক এরকম অনেক 1 থেকে শুরু করে 100 পর্যন্ত এরকম কোন কোন সংখ্যাগুলোকে 2টা বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? এইভাবে বের করতে হবে। এটা আমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে, এটা হবে 35টা। তোমরা যদি এটা রিসার্চ করে দেখো, খুলে দেখো, তাহলে মোট 35টা হবে, ঠিক আছে? এটার আনসার হবে গ নাম্বার 35 হবে আনসার। আচ্ছা, এরপরে এখানে বলছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে, এখানে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে। ওকে, তো এখানে প্রথম প্রশ্ন যেটা 6 নাম্বার, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? এই যে এখানে সংখ্যাটা কত হবে কর জায়গায়, সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এটার অ্যান্সার আমরা দুই ভাবে করতে পারি। 1 নাম্বার, প্রথমটা আমি বলি, সরাসরি কোনো কিছু না ভেবে চিন্তেই অ্যান্সারটা আমরা দিতে পারি। যেমন দেখো এখানে ছোট সংখ্যাটা হচ্ছে কত? 11 এবং সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে
18 19 আর কি। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 11 এবং সবচেয়ে বড় সংখ্যাটা রয়েছে 19 এবং প্রত্যেকটা সংখ্যা মানে 11 থেকে শুরু করে 19 পর্যন্ত কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যা রয়েছে, তাই না? দেখো এখানে 11 রয়েছে, 12 রয়েছে, 13 রয়েছে, 14, তারপরে এখানে 15 সংখ্যাটাই শুধু নাই, তাই বাদে 16, 17, 18, 19 এই সংখ্যাগুলো আছে। তার মানে আমরা বুঝতেছি যে এখানে 11 থেকে শুরু করে ক্রমিক আকারে ক্রম সংখ্যা অনুযায়ী এখানে 19 পর্যন্ত রয়েছে। তার মানে এখানে একটা সংখ্যাই অনুপস্থিত, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 15। তার মানে ভিতরে হবে কত? 15। একভাবে বললাম। আর অন্যভাবে যদি আমরা বলি, যেহেতু এটা একটা কি বলতো ম্যাজিক বর্গ, ম্যাজিক বর্গের ক্ষেত্রে কলাম গুলো যোগ করলে যা পাবো, সারিগুলো যোগ করলেও তাই পাবো, প্রত্যেকটা কলাম যোগ করলে একই মান পাওয়া যাবে। যেমন এখানে 12, দেখো এখানে কত রয়েছে? প্রথম কলামে মানে প্রথম সারিতে 12 যোগ কত? 19 যোগ কত? 14, এইগুলো 14, এটা যদি যোগ করি কত আসবে? দেখো 45 হলো, 45, এই যে 45 হবে। তুমি যদি চাও নিচের যে সারিটা রয়েছে 16 যোগ 11 যোগ হচ্ছে 18, যোগ করলে কত হবে? এখানেও 45 হবে, ঠিক আছে? 45 হবে। তার মানে তুমি যদি এই সারিটাকে যোগ করো তাও কত হবে? 45 হবে না? তাহলে আমরা বলতে পারি না 17 যোগ ক যোগ 13 এর মান কত হবে? এর মান হবে 45, 45 হবে। এখন এই যে প্রথমে আছে 17 এবং এই 13, 17 আর 13 যদি যোগ করো, 17 যোগ 13 যোগ করলে কত পাইলাম? 30, 30, এখানে 30, 30 যোগ কত? ক, 30 যোগ কত? ক, এই যে এখানে 3 সমান কত হবে? 45 হলো। তাহলে এখান থেকে ক সমান কত হবে? ক সমান কত হবে? 45 বিয়োগ এই 30। তাহলে 45 থেকে দেখো 45 থেকে যদি আমরা বিয়োগ করে দিই 30, তাহলে এখানে মানটা কত আসে? দেখো এই 15 হলো, 15, ঠিক আছে? কত হবে? 15। তাহলে এটার অ্যান্সার হলো 15। এভাবেও আমরা হিসাব করে বের করতে পারি। তো তুমি যেটা তোমার কাছে ইজি মনে হবে সেটা করতে পারো। তো দ্বিতীয়টা হচ্ছে মূল নিয়ম আর কি। আচ্ছা, এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটাই আমাদেরকে বলেছে যে এখানে দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত হবে? তো ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা তো আমরা দেখলামই, সেটা কত হয়েছে? 45 হয়েছে, তাই না? আমরা দেখলাম যোগ করে কত হলো? 45 হবে। ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হবে কত? এখানে 45, এই যে ঘ নাম্বারটা দেখলামই তো। ম্যাজিক সংখ্যা কিভাবে বের করতে হয়? এই যে এইখানে দেখো সারি বরাবর প্রত্যেকটা সংখ্যা আমরা যোগ করে দেবো। তাহলে এখানে কত হলো? 45 হচ্ছে, 45। এখানে কত হলো? 45 হলো, তাই না? 45। আবার এই যে কলাম বরাবর যেগুলো আছে সেগুলো যোগ করে দিলাম, এখানেও 45 হলো। তো সবগুলো 45 হবে, এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। এরপরে ম্যাজিক বর্গে পাশাপাশি উপরে নিচে কোণাকুণি যোগ করলে প্রতিবার আমরা কতটা পেলাম? 45। এটা হচ্ছে এটার ব্যাখ্যা আর কি। তারপর দেখো 8 নাম্বার, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? একটি পূর্ণ সংখ্যা। দেখো প্রথম 3টি বিজোড় সংখ্যা, তো প্রথম 3টি বিজোড় সংখ্যা কত? মনে করো 1 যোগ 3 যোগ 5 যোগ করলে কত হলো? 9। 9 কে তো 3 স্কয়ার আকারে লেখা যায়। এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হয়েছে, ঠিক আছে? এবং এটা বিজোড় সংখ্যা। 9 একটা কি বিজোড় সংখ্যা না? তাহলে এটা একটা বিজোড় সংখ্যা হয়েছে, ঠিক আছে? বিজোড় সংখ্যা। এবং এখানে বলতেছে মৌলিক সংখ্যা হবে কিনা? না, বর্গ সংখ্যা যারা হয় তারা কি হয় না? তারা মৌলিক সংখ্যা হয় না, ঠিক আছে? তার মানে এটা 1 আর 2 নাম্বার আনসার হবে, ক নাম্বার আনসার হবে। এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন চলে যায়। 9 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1 নাম্বার, ক নাম্বার এবং খ নাম্বার। ক নাম্বারে রয়েছে 7, 12, 17, 22, তারপরে রয়েছে 27, এরকম দেওয়া আছে। তো পরবর্তী আমাদের কয়টা বের করতে হবে? পাশাপাশি আরো 2টি পদের পার্থক্য বের করে পরবর্তী 2টি পদ নির্ণয় করতে হবে। তো দেখো প্রথম পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করতে হবে, কোনো সমস্যা নেই। ক নাম্বারে আনসার আমরা চলে যাচ্ছি, যে ক নাম্বার। এখানে দেখো প্রথমে রয়েছে 7, তারপরে রয়েছে কত? 12, তারপরে রয়েছে কত? 17, তারপরে রয়েছে 22, এরপরে লাস্টে রয়েছে 27। এগুলো আমাদের পাশাপাশি 2টা সংখ্যাকে বিয়োগ করব। যেমন এখানে এই 12 এবং 7, 12 এবং 7 যদি আমরা বিয়োগ করি, দেখো 12 থেকে যদি 7 বিয়োগ করে দাও, 12 বিয়োগ হচ্ছে কত? বিয়োগ হচ্ছে 7, এই যে বিয়োগ 7, মানটা কত হবে? 5। এই দেখো 5 হলো। আবার পাশাপাশি সংখ্যা এখানে 17 থেকে আমাদের কত বিয়োগ করব? তার আগেরটা। এই 17 থেকে আমরা এই যে 12 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 5 পাবো।
আবার এই 22 থেকে যদি 17 বিয়োগ করি তাহলেও 5 পাবো, 27 থেকে যদি 22 বিয়োগ করি তাও 5 পাবো। তার মানে পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগফল কত হচ্ছে, পাশাপাশি দুইটা সংখ্যার প্রদত্ত তালিকার সংখ্যাগুলো থেকে যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে 5 হচ্ছে, এটা বের করা হয়ে গেল। এখন আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য কত, 5। এটা হচ্ছে প্রথম মানে প্রশ্নটার অ্যান্সার। তারপরে এখানে পরবর্তী দুইটা পদ আমাদের বের করতে হবে। তার মানে পরবর্তী পদ এই 27-এর সাথে 5 যোগ করলে পাবো, তার মানে ষষ্ঠ পদ, তাই না? এটা 27-এর সাথে এই 5 যোগ করলে কত হয়, 32 হলো। এটা হচ্ছে ষষ্ঠ পদ, মানে 6 নম্বর পদ। এরপর সপ্তম পদ কত হবে, সপ্তম পদ হবে এই 32-এর সাথে আরো 5 যোগ করতে হবে, তাহলে কত হলো এখানে 27। তালিকার পরবর্তী দুইটি সংখ্যা হবে 32 এবং 37। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে খ নম্বর যেটা ছিল, খ নম্বরেও এই একটা সংখ্যা দেওয়া দেওয়া আছে আর কি, সিকোয়েন্স দেওয়া আছে। এখানে কত, 6, তারপরে 17, 28, 39 এবং 50 এরকম দেওয়া আছে। তো দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি, প্রদত্ত তালিকার সংখ্যাগুলো এখানে রয়েছে প্রথমে 6, তারপরে 17 রয়েছে, 28 রয়েছে, 39 এবং 50। তো পাশাপাশি এখানে এই যে 17 থেকে আমরা কি করব, 6 বিয়োগ করব। দেখো 17 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই, 17 বিয়োগ 6 তাহলে কত হচ্ছে, 11। আবার এখানে পরবর্তী সংখ্যা হচ্ছে 28, 28 থেকে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেব, তার মানে 28 থেকে 17 বিয়োগ করলেও 11 থাকতেছে। আবার 39 থেকে যদি আমরা তার আগের সংখ্যাটা, 39-এর আগের সংখ্যা কত, দেখো এখানে 28 রয়েছে, 39 থেকে যদি আমরা 28 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, 11 হচ্ছে। আবার এই যে 50 রয়েছে পরবর্তী সংখ্যা, এই যে 50 থেকে যদি তার আগের সংখ্যা মানে 39 বিয়োগ করে দিই তাহলেও কত হচ্ছে, 11 হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো বিয়োগফল সেম আসতেছে, বিয়োগফল কেমন আসতেছে, সেম। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নের প্রথম যেটা অংশ ছিল আর কি, পাশাপাশি দুইটি পদের পার্থক্য এত, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 11টা, শেষ। এরপরে ষষ্ঠ পদ কত হবে, ষষ্ঠ পদ হবে, দেখো এখানে পঞ্চম পদ যা কত 50, এর সাথে আমাদের এই যে 11, এই 11টাকে যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে, 61 হচ্ছে। তারপর সপ্তম পদ কত হবে, 61-এর সাথে আরো 11 যোগ করে দেবো, কত হচ্ছে, এই 72 হলো। তাহলে 61 এবং 72, এটা হচ্ছে উত্তর। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 10 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। 10 নম্বরে বলছে নিচের সংখ্যা প্যাটার্ন গুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। এদের ভিতরে কোনো মিল আছে কিনা সেটা বের করতে হবে, ঠিক আছে? বের করে প্রত্যেকটাতে আমরা কি করব, পরবর্তী সংখ্যা নির্ণয় করব, একটা করে বা দুইটা করে। ওকে, তো প্রথমে ক নাম্বার প্রশ্ন, ক নাম্বার, এইখানে যে বর্ণিত সংখ্যাগুলো যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে এত। দেখো এখানে কয় বর্ণিত যে প্যাটার্নটি দেওয়া আছে, 1 2 1 1, তারপর 2 3 এইভাবে আছে। আর খতে বর্ণিত যে প্যাটার্নটি দেওয়া আছে সেটা হচ্ছে 4 4 5, তারপর 6 8 11, এই টাইপের আছে। এখন আমরা যদি দেখি প্রথম যে পদটা রয়েছে, তাই না, প্রথম পদ কত, এখানে প্রথম পদ এখানে রয়েছে 4, এই 4কে আমরা 1 যোগ 3 লিখতে পারি, 1 যোগ 3। আবার দ্বিতীয় যে পদটা রয়েছে এখানে কত, 4, দ্বিতীয় পদ সমান 4 দেওয়া আছে, এটাকে আমরা 1 যোগ 3 আকারে লিখতে পারি। এরপরে তৃতীয় যে পদ আছে, মানে খর ক্ষেত্রে সবগুলো, তৃতীয় পদ 5 রয়েছে, 5কে আমরা 2 যোগ 3 লিখতে পারি, ঠিক আছে, 2 যোগ 3। তারপরেরটাকে আমরা 6কে আমরা লিখতে পারি 3 যোগ 3। তারপরে এই যে 8কে আমরা লিখতে পারি 5 যোগ 3, ঠিক আছে। তারপরে আমরা লিখতে পারি, দেখো 11কে লিখতে পারি 8 যোগ 3। এখন এই যে আমরা প্রত্যেকটার সাথে কি 3 যোগ করতেছি, তাই না, প্রত্যেকটার সাথে 3 যোগ করতেছি। তো প্রত্যেকটার সাথে যে 3 যোগ করে করে আমরা দ্বিতীয় যে পদগুলো পাচ্ছি। তো দেখো এখানে প্রথম সংখ্যা কত ছিল, 1, প্রথমটার ক্ষেত্রে 1, এটা কিন্তু ক নম্বরের প্যাটার্নের প্রথম সংখ্যা। দ্বিতীয়টার ক্ষেত্রে পদ কত, দ্বিতীয় পদ কত হচ্ছে এখানে 1 যোগ 3, এই যে 1, প্রথম 1, এটাও কিন্তু ক নম্বরের যে প্যাটার্নের প্রথম যে সংখ্যা, দ্বিতীয় পদ সেটা আর কি। তারপর এখানে ক্ষয়ের তৃতীয় পদ হচ্ছে 5, তা 5কে আমরা 2 যোগ 3 আকারে লিখতে পারি। এই যে 2টা, এটা কিন্তু কয় বর্ণিত তৃতীয় পদ, দেখছো এই যে এটার সাথে মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে যে ক্ষয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ ক্রমানুসারে কয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষা 3 বেশি, মানে প্রত্যেকটার সাথে আমরা যদি এখানে কয় বর্ণিত যে প্যাটার্ন আছে, প্যাটার্নের প্রত্যেকটা সংখ্যার সাথে যদি 3 করে যোগ করি, যেমন দেখো এখানে প্রথমটায় কত রয়েছে, এখানে যে প্রথমটা রয়েছে কত, 3, এর সাথে আমরা মানে 1, এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা ক্ষয় বর্ণিত যে প্যাটার্নটি রয়েছে তার প্রথম পদ পেয়ে যাচ্ছি।
তারপরে এখানে দেখো কয়ে বর্ণিত দ্বিতীয় যে পদটা রয়েছে 1, এর সাথে আমরা 3 যোগ করলেও ক্ষয় বর্ণিত যে প্যাটার্নটি রয়েছে তার দ্বিতীয় পদ পেয়ে যাচ্ছি। একইভাবে কয়ে বর্ণিত তৃতীয় যে পদটা রয়েছে তার সাথে 3 যোগ করলে ক্ষয় বর্ণিত যে তৃতীয় পদ রয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি এইভাবে পাচ্ছ। তাই এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন গুলোর মধ্যে মিল রয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের বলছে যে পরবর্তী ক্ষয় বর্ণিত যে সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ কত হবে। তো সপ্তম পদ কত ছিল? সপ্তম পদ কয় বর্ণিত প্যাটার্নটির সপ্তম পদ যোগ কত হবে? 3 হবে, তাই না? তো কয় বর্ণিত প্যাটার্নটির সপ্তম পদ যোগ 3 হবে। এখন কয় বর্ণিত যে পদ আছে, দেখো এই যে প্যাটার্নটির তার সপ্তম পদ হচ্ছে এই 13, তাহলে 13 সাথে আমাদের কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে, তাহলে আমরা 16 পেয়ে যাচ্ছি। এটা উত্তর। আবার কয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির তৃতীয় পদ থেকে প্রতিটি পদের তৃতীয় পদ থেকে প্রতিটি পদের মান তার পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান, তাই না? কয় বর্ণিত সংখ্যাটির পরবর্তী যে পদ যদি হয়, তো অষ্টম পদ কত হবে? অষ্টম পদ হবে 13, তার সাথে 8 যোগ করব, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 21 পেয়ে গেলাম। এটা হচ্ছে উত্তর। এটা বলছে যে কয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পদ হবে অষ্টম পদ। এই যে দেখো এখানে বলছে যে কয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে তৃতীয় পদের পরে প্রত্যেকটা তার পূর্ববর্তী পদের পদের সাথে যোগফল আকারে হয়েছে। দেখো এখানে তৃতীয় পদের পরে যেগুলো হয়েছে সবগুলো তার আগের পদগুলোকে যোগ করলে পাওয়া যাচ্ছে। যেমন দেখো এখানে এখানে তৃতীয় পদ, এটা আমরা কিভাবে পাচ্ছি? এটা হচ্ছে তার আগে দুটাকে যোগ করলে, যে এই দুটা পদকে যোগ করলে আমরা চতুর্থ পদ পাচ্ছি। এরকম পঞ্চম পদ আমরা কিভাবে পেলাম? এই দুটাকে যোগ করে। অষ্টম যে এই যে 8 যেটা 8 আমরা কিভাবে পেলাম? তার আগের সংখ্যা দুটা যোগ করে, এই যে এই সংখ্যা দুটা যোগ করে। তাহলে এখানে 13 আর তার আগের সংখ্যা আছে 8, এটাকে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো, ঠিক আছে। এবং সেটা কত? সেটা হচ্ছে এই 21। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কাঠি দিয়ে তৈরি করা হয়েছে জ্যামিতিক চিত্রগুলো। ক নম্বর প্রশ্ন যে কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ 1 নম্বর চিত্র, এখানে কাঠির সংখ্যা কত? কাঠির সংখ্যা তো এই যে 1 2 3 4টা, এই যে 4 লিখলাম তাই। তারপর দ্বিতীয় যেটা আছে দেখো 1 2 3 4 5 6 7টা, এই যে 7টা। তারপরে দেখো এটার 1 2 3 4 5 6 7 8 9 10টি রয়েছে, এই যে 10টা। এটাই আমাদের বলছে তালিকা তৈরি করতে, তালিকা তৈরি করে দেখাই দিলাম। এরপরে প্রশ্ন যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যা কত হবে? এখন দেখো এখানে কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে আমরা পাবো কাঠির সংখ্যা প্রতিবারে 3টা করে বাড়ছে। দেখো এখানে প্রথম রয়েছে কয়টা? 4টা। তারপরে এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে? 7টা হচ্ছে। এর সাথে সাথে আরো 3 যোগ করলে হয় এই 10, তার মানে 3টা করে বাড়তেছে। তার মানে পরবর্তীটা কত হবে? 10-এর সাথে আমাদের আরো 3 যোগ করতে হবে। দেখো 10-এর সাথে 3 যোগ করব, তাহলে আমরা কত পেলাম? 13। পরবর্তী সংখ্যা হবে 13। এভাবে আমরা উত্তরও লিখতে পারলাম এবং ব্যাখ্যা সহকারে। তারপরে গ নাম্বার, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। এখানে দেখো কাঠি দিয়ে পরবর্তী সংখ্যা, এখানে পরবর্তী সংখ্যাটি কত হবে? 13 হবে, তাই না? কাঠির সংখ্যা পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 13টি এবং সেখানে দেখো ক হতে পাই তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে 13, যে এখানে পেলাম। তাই উত্তরের সত্যতা যাচাই করা হলো। এখানে দেখো আমরা চিত্রগুলো অঙ্কন করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এইভাবে আমরা অঙ্কন করে ফেললাম। পরবর্তী যে প্রশ্নটা 12 নম্বর, দেশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে, এই যে এটা। এখন ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্রে দেশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। যেহেতু এখানে তৃতীয় সংখ্যা দেওয়া আছে, তাই না? এখন চতুর্থ যে প্যাটার্ন রয়েছে দেখছো এটা কিভাবে দেওয়া, এই যে এই চিত্রগুলো কিভাবে অঙ্কন করা। দেখো চিত্রগুলো হচ্ছে এইভাবে অঙ্কন করেছে। প্রথমে একটা ত্রিভুজ, 1 নম্বর ত্রিভুজটাকে এইভাবে অঙ্কন করেছে, ঠিক আছে। তো এই 1 নম্বর ত্রিভুজের সাথে আমাদের উল্টা করে আরেকটা ত্রিভুজ এখানে এইভাবে অঙ্কন করা হয়েছে। পরবর্তী চিত্রে এইভাবে অঙ্কন করা হয়েছে, এই যে এরকম করে। তারপর চিত্রে এই যে উপরের দিকে এইভাবে দিয়ে এইভাবে অঙ্কন করা হয়েছে, তারপরটা এইভাবে, এরকম ভাবে অঙ্কন করেই যাচ্ছে। এটা চতুর্থ নম্বর। তাহলে এখানে কাঠির সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, তাই না? এই যে এইভাবে বের করা হয়েছে আর কি। এখানে তো আমরা একটা বেশি অঙ্কন করে ফেলেছি, এই পর্যন্তই শেষ, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে, এরপর আরেকটা হবে আর কি, এই যে এইভাবে। দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি হবে।
তার মানে এই যে এখানে দেখো পরবর্তী চতুর্থ প্যাটার্নে 4টি ত্রিভুজ আঁকতে হবে। এই যে এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 এরকম। চতুর্থ প্যাটার্নে দেয়াশালের মোট কাঠির সংখ্যা হবে 9টি। এরপর খ নাম্বার, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবা? তো দেখো আমরা যে প্রথম যে ইয়াটা দেখবো চিত্র, এখানে কাঠির সংখ্যা কয়টা আছে? 1 2 তিনটা রয়েছে, তাই না? তারপরটা কত আছে? দ্বিতীয়টায় 1 2 3 4 5টি রয়েছে, 5টি। তারপরটা 1 2 3 4 5 6 7টি, এখানে 7টি রয়েছে, তাই না? তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে 3টা, দ্বিতীয়টাতে 5টি, তৃতীয়টি রয়েছে 7টি। এরপরে প্রত্যেকবার কাঠির সংখ্যা হবে 2k + 1 আকারে। মানে এটাকে এখানে যদি আমরা দেখো, এখানে যদি আমরা 2k, তাই না? 2k বলতে এখানে প্রথম চিত্র নাম্বার কত? প্রথম চিত্র। তো প্রথম চিত্রের জন্য 1 দিলাম, এর সাথে 2 গুণ করব, 2 × 2, তার সাথে 1 যোগ করলে এই 3 পাচ্ছি। দ্বিতীয় যে চিত্রটি, সেখানে দ্বিতীয় চিত্রটি 2 × কত? 2 × 2 + 1, তাই না? 5টা হচ্ছে। তারপর চিত্রটা দেখো, এখানে কত পাচ্ছি? 3 × 2 + 1, এরকম ভাবে 3 × 6 6 + 1 7টি, এভাবে আর কি। তো প্রতিবার কাঠির সংখ্যা হবে 2k + 1 আকারে হয়। অতএব ক এর মান 4 এ বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। ওকে, এইভাবে আর কি। তো পরে প্রশ্ন আছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশালের কাঠির প্রয়োজন? তো আমরা তো শততম যদি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত হবে? 2k + 1 আকারে। তো 2k, এটা তো সূত্র আমরা যে কেবলমাত্র দেখলাম, যে এই সূত্রটা, তাই না? এখানে দেখো 2 × শততম না, তাহলে 100 বসাতে হবে কর মান, এর সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে এখানে 200 যোগ হচ্ছে 1, তার মানে কত হচ্ছে? 201 201টি হবে উত্তর। এখানে শততম কেন? যদি আরো বলে তাও আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। এরপরে 13 নম্বর প্রশ্ন। এখানে দেখো একটা প্যাটার্ন দেওয়া রয়েছে। ক নাম্বার বলছে যে 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এখানে 29 এবং 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 29 কে আমরা লিখতে পারি 25 + 4, তাই না? 29 হচ্ছে 25 + 4, তো 25 কে আমরা লিখতে পারি 5 5 25, তার মানে 5 এর স্কয়ার, আর 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার আকারে। এটাই হচ্ছে এটার উত্তর। 37 কে আমরা লিখতে পারি 36 + 1, তো 36 কে আমরা 36 6 এর স্কয়ার লিখতে পারি 6 × 36, আর 1টাকে স্কয়ার করলাম, তাহলে 1 থাকবে। এইভাবে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। খ নাম্বার আছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো যেগুলো দেওয়া আছে, প্রথম সংখ্যাটা কত? 5, তারপরটা কত? 7 13। এই 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। আবার এখানে দেখো, এখানে 21 রয়েছে, 21 থেকে যদি 13 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে। 29 থেকে যদি 21 বিয়োগ করি, তাহলেও 8 হবে। 37 থেকে যদি আমরা 29 বিয়োগ করে দিই, তাহলেও 8 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে পাশাপাশি দুটির সংখ্যার পার্থক্য হচ্ছে এই 8 8 করে। যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে 8 করে বৃদ্ধি পাবে, তাই তালিকার পরবর্তী সংখ্যাগুলো কেমন হবে? দেখো, এই যে 37 এর পরে যে সংখ্যাটা হবে, এর সাথে 8 যোগ করতে হবে। তাহলে 8 যোগ করলে কত হচ্ছে? 45 পাওয়া যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এরপরে এই 45 সাথে যদি আরো 8 যোগ করি, তাহলে আমরা পরবর্তী সংখ্যা 53 পাবো। এই 53 সাথে আরো 8 যোগ করলে আমরা 61 পাবো। ওইটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এর পরবর্তী তৃতীয় সংখ্যা। এরপরে আরো সংখ্যাটা হবে এই 61 সাথে আরো 8 যোগ করতে হবে, তাহলে 69 হলো। এই 69 সাথে যদি আরো 8 যোগ করি, তাহলে আরো পরের সংখ্যাটা পাবো। তাহলে আমাদের বলছে 4টা সংখ্যা, তো 4টা সংখ্যা বের হয়ে গেল, তাহলে 45 53 61 এবং 69 এরকম ভাবে। তো গ নাম্বার হচ্ছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তালিকার প্রথম 50টি সংখ্যা। দেখো এখানে তালিকার প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 5। 5 কে আমরা লিখতে পারি 8 × 1, এখান থেকে আমরা 3 বিয়োগ করে দেব, তাহলে কত হচ্ছে? দেখো 8 × 8, সেখান থেকে 3 বিয়োগ করলে 5 থাকতেছে এখানে। দ্বিতীয় সংখ্যাটি, তো 8 এর সাথে আমরা 2 গুণ করব, 2 গুণ করলে কত হচ্ছে? 8 × 2 = 16 হচ্ছে, 16 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত? 13 পাচ্ছি। তৃতীয় সংখ্যাটা 21, 21 থেকে 21 কে আমরা 8 × 3, 3 3 8 24, 24 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে আমরা কত পাবো? এখানে যে 21 পাচ্ছি। তাহলে আমাদের যে সংখ্যাগুলো হচ্ছে, যে এখানে দেখো 8 এর সাথে যততম সংখ্যা, ওই তম সংখ্যাটাকে গুণ করতে হবে। তম সংখ্যাটাকে কি করতে হবে? তম সংখ্যাটাকে গুণ করতেছি, সেখান থেকে আমরা 3 বিয়োগ করে দেব,
তাহলে আমরা কি পাচ্ছি, তম পদ বের করতে পারতেছি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবার সংখ্যাগুলো 8কে, তো তম সংখ্যাকে আমরা ওইটাকে ক দ্বারা প্রকাশ করি, তাহলে 8কে -3 আকারে পাওয়া যাচ্ছে, তাই না? এই যে এখানে তার মানে 50তম সংখ্যা কত হবে? 50তম সংখ্যা হবে 8 গুণ 50 -3। তো 8কে যদি আমরা 50 দ্বারা গুণ করি, দেখো 8 গুণ 50 মান কত হয় এখানে? 400। এই 400 থেকে 3 বিয়োগ করব, তো 400 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 397। এই যে এখান থেকে 3 বিয়োগ করলাম, 300 কত হয়? 97 হলো। এখন এই পদ সংখ্যা এখানে কত? 50টা, তাই না? তো সমষ্টি কত হবে? সমষ্টি যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু হচ্ছে পদ সংখ্যা ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে সূত্র। এখানে প্রথম সংখ্যা কত? উদ্দীপকে তো প্রথম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে কত? 5। আর 50তম পদ এখানে কত হচ্ছে? 50তম পদ হচ্ছে 397। এর সাথে দেখো প্রথম পদ সংখ্যা ছিল 5, তার সাথে 397 আমরা যোগ করব। যোগ করে এখানে পদ সংখ্যা কত? এই যে পদ সংখ্যা হচ্ছে 50 না, 50তম পদ, 50 দ্বারা গুণ করে সেটাকে 2 দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে সূত্র, এটা আছে কি? এটা সূত্র। এটা কাটাকাটি করবো, তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে। এখানে এই 397, দেখো এভাবে আমরা যদি হিসাব করি, 397 এর সাথে আমরা 5 যোগ করলাম, যোগ করলে 402 হলো। এই 402 সাথে আমরা কি করব? 25 গুণ করে দেবো। এই যে 25টাকে গুণ করে দিলাম, তাহলে এই যে মানটা, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এই যে এটা উত্তর। ঠিক আছে, এই যে 402, এখানে এই যে কাটাকাটি করে লাস্টে 25 না, এটা গুণ করে দিলাম, তাহলে এই মানটা কত হলো? এত হলো। ঠিক আছে, এইভাবে। তো আলহামদুলিল্লাহ, অনুশীলনীতে যত প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্নের সমাধান আমরা একসাথে করে ফেললাম। এখন তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে এটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।